তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ক্রাইম স্টোরি নিয়ে। তো আজকে যে স্টোরিটা আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে পাটনা শহরের একটি স্টোরি, যেখানে একটি ছেলের কিডন্যাপিং হয়ে যায়। কিডন্যাপিংটা কেন হয়, কী কারণে হয় এবং কে করে, সেটা জানার জন্য কিন্তু আপনাকে আজকের স্টোরিটা শুনতে হবে। তো মন দিয়ে শুনুন, আমি স্টোরিটা শুরু করতে যাচ্ছি। তো স্টোরির শুরুতেই আমি আগেই বলে দিই যে আমাদের স্টোরিতে দুটো ক্যারেক্টার আছে। আগে আরও ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করাবো, কিন্তু আপাতত দুটো ক্যারেক্টার আপনারা জেনে রাখুন। একজন হচ্ছে মোহন কুমার এবং আরেকজন হচ্ছে শিবম কুমার। শিবম কুমার হলো মোহন কুমারের পুত্র সন্তান, ঠিক আছে? তো এই দুটো ক্যারেক্টার আপনারা জেনে রাখুন এবং আগে স্টোরিতে ফিউচারে আরও আমি বলবো ক্যারেক্টার, তো আপনারা বুঝতে পারবেন। তো চলুন স্টোরিটা শুরু করা যাক। মেন ক্যারেক্টার সেটি হচ্ছেন শিবম কুমার। তো শিবম কুমারের বাবা ছিল মোহন কুমার। মোহন কুমারের বড় হোটেলের ব্যবসা ছিল। তো তিনি রোজগারের মতো তার হোটেলেই ছিলেন। ঠিক সন্ধ্যে 7টা বাজছিল। সন্ধ্যে 7টার সময় মোহন কুমারের কাছে একটা উড়ো কল আসে, একটা আননোন নাম্বার থেকে। মোহন কুমার দেখে ভাবলেও যে এটা কার নাম্বার, বা এরকম একটা সন্দেহ তার হয়, সবারই হয়। তো তারও হয়েছিল। তিনি দেখলেন যে একটা আননোন নাম্বার থেকে তার কাছে কল আসছে। তো তিনি যেমন সব কল রিসিভ করেন, তেমন ওই কলটাও তিনি রিসিভ করলেন। তো ফোনের ওই পারে একটা ছেলের ভয়েস তিনি পেলেন। সেই ছেলেটা যে কথাটা বলল, মোহন কুমার সেই কথাটা শুনে মোহন কুমারের পায়ের তলা থেকে জাস্ট মাটি সরে গেল। বন্ধুরা, ফোনের ওই পার থেকে একটা পুরুষ কণ্ঠে একটা ছেলে বলল যে আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। তো এবার আসি তাদের ছেলে যাকে কিডন্যাপ করা হয়েছিল, তার নাম ছিল শিবম কুমার। তো শিবম কুমার প্রত্যেক দিন পাটনার একটি টেনিস ক্লাবে টেনিস খেলতে যেত বা প্র্যাকটিসে যেত। তো সেদিনও তার রোজগার রুটিনের মতো সে টেনিস খেলতে বার হয়েছিল। তার বাবা সেটাই জানতো, কিন্তু সে সেদিন আর ওখানে পৌঁছায়নি, তাকে কিডন্যাপ করা হয়েছিল। শিবম তাদের বাড়ি থেকে একা একা যেত না, সে যেত তাদের বাড়িরই ড্রাইভার, যার নাম ছিল গিরিশ, তার সাথে। তো তারা গাড়িতে করে রোজ বেরোতো, টেনিস প্র্যাকটিসে যেত, টেনিস খেলা হয়ে গেলে আবার বাড়িতে চলে আসতো। এটাই ছিল শিবমের রোজগার রুটিন। কিডন্যাপাররা মোহন কুমারকে কল করে এবং বলে যে তোমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তোমাকে 2 কোটি টাকার বন্দোবস্ত করতে হবে আগামীকাল 2টোর মধ্যে, এবং যদি তুমি এই টাকাটা জোগাড় করতে না পারো তাহলে ওরা ওই বাচ্চাটাকে মেরে ফেলবে। এমনই কিছু ফোনের মধ্যে তারা বলেছিল মোহন কুমারকে, এবং আরও বলেছিল যে এই যে কনভারসেশনটা আমাদের মধ্যে হচ্ছে সেটা কাউকে ডিসক্লোজ না করতে বা পুলিশের কাছে না যেতে, তাহলেও তার ছেলের কিন্তু বিপদ অনেকটাই বাড়বে। মোহন কুমার অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এখানে ঘাবড়ে গিয়ে সে বলল, ঠিক আছে, আমি তোমাদের সব কথা শুনবো, তোমাদের টাকারও ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু আমি আমার ছেলেকে সাথে একবার কথা বলতে চাই, বা আমি আমার ছেলের আওয়াজটা শুনতে চাই। তো মোহন কুমারের এটাই আর্জি করলো কিডন্যাপারদের কাছে যে আমি আমার ছেলের আওয়াজটা একবার শুনতে চাই। তখন কিডন্যাপাররা তার ছেলের কাছে ফোনটা নিয়ে গেল এবং ফোনের ওই পার থেকে আওয়াজ আসলো বাবা বলে। তো সেটা শোনার পর মোহন কুমার একটু শান্তির নিঃশ্বাস ফেললো যে না, আমার ছেলে ঠিক আছে। মোহন কুমার তার ছেলেকে আশ্বাস দিয়ে বললেন যে তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তোমার কিচ্ছু হবে না। এই বলে কিন্তু মোহন কুমার শিবমকে আশ্বাস দিলেন যে তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। মোহন কুমার ফোনে কথাই বলছিলেন কি ফোনটা হঠাৎ করে কেটে গেল, এবং তারপর মোহন কুমার ওই নাম্বারে বারবার ট্রাই করেছেন। প্রায় 10 থেকে 12 বার ট্রাই করার পরেও ফোনটা কিন্তু আর কানেক্ট হলো না। প্রথমে বলছিল আনরিচেবল, তারপরে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায়। আর মোহন কুমার বারবার ট্রাই করার পরেও ফোনটা আর কানেক্ট করতে একেবারেই পারে না। মোহন কুমার অনেকবার ডায়াল করার পর যখন তিনি নাম্বারটার সঙ্গে কোনো সংযোগ স্থাপন করতে পারলেন না, তখন তিনি এক কাজ করলেন। তখন তার মনে হলো যে তার ছেলে গিরিশের সাথে ছিল, যে ছিল হচ্ছে তাদের ড্রাইভার। তো সে গিরিশকে একবার ফোন করলো, কিন্তু সেখানেও তার সফলতা সে কিছু পেল না, কেননা গিরিশের ফোনও ওখানে বন্ধ আসছিল।
মোহন কুমারের একবারের জন্য হলেও কিন্তু সন্দেহ হলো গিরিশের ওপর, কেননা যদি তার ছেলেকে কিডন্যাপ করা হয় তাহলে তার ড্রাইভারের ফোনটা কেন বন্ধ আসবে? তার ড্রাইভারকেও কি তারা কিডন্যাপ করে নিয়েছেন? আর যদি কিডন্যাপ করে থাকে তাহলে তারা গিরিশের কথা কেন বলল না? এই সবই কিন্তু মোহনের মাথায় চলতে থাকছিল, ঠিক আছে। কিন্তু তার মাথাতে এটাও চলছিল যে একদিকে শিবমের কথাও চলছিল, আর একদিকে তিনি গিরিশের কথাও ভাবছিলেন। তার মাথা টোটালি কাজ করছিল না যে তিনি আসলে কী করবেন। মোহন কুমার এইসব ভাবতে ভাবতে সোজা তার কাজের জায়গা থেকে বাড়লেন এবং সোজা কৌশল্যা স্ট্রিট যেখানে তাদের বাড়ি ছিল তিনি সোজা বাড়ি চলে গেলেন এবং তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু তিনি অনেক ঘাবড়েছিলেন। তাও তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে শিবম আজকে কটার সময় টেনিস প্র্যাকটিসে বার হয়েছিল, সেটা কিন্তু জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে জানার জন্য যে আসলে ঠিক কখন শিবম বাড়ি থেকে বের হয়েছিল। মোহন কুমারের স্ত্রী মোহনকে জানান যে যেমন টাইমে শিবম যায় ঠিক সকাল 8টার সময় সে টেনিস প্র্যাকটিসের জন্য বেরিয়ে গেছিল। কিন্তু এই কথাটা মোহন কুমার তাকে কেন জিজ্ঞেস করছে সেটা তার স্ত্রী মোহনকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো, কী কারণে, কিছু কি হয়েছে? মোহন কুমার কিন্তু এই কিডন্যাপিংয়ের ব্যাপারটা তার স্ত্রীকে কোনোভাবেই জানাতে চাইছিলেন না, কিন্তু না চাইতেও কিন্তু তাকে জানাতেই হলো। তার কাছে আর কোনো অপশান ছিল না। তিনি তার স্ত্রীকে সব বুঝিয়ে বললেন যে এরকম আমাদের ছেলে একটা কিডন্যাপিংয়ের শিকার হয়েছে, কিডন্যাপ করা হয়েছে তাকে। এটা শুনে তার স্ত্রী কিন্তু কেঁদে ফেটে পড়লেন, কিন্তু তাকে সামলানো যাচ্ছিল না। তো মোহন কুমার তাকে অনেক কষ্টে সামলান এবং তাকে আশ্বাস দেন যে যিনি কান্নাকাটি বন্ধ করুন, আর তাকে বলে যে তাদের ছেলেকে সে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবে তাদের কাছে। এটা তিনি তার স্ত্রীকে প্রমিস করেন এবং তিনি বলেন যে আমাদের ছেলে ফিরে আসবে, তুমি এরকম কান্নাকাটি করো না বা চিন্তা করো না। মোহন কুমার আর একটুকু সময় নষ্ট না করে শিবম যে টেনিস ক্লাবে খেলতে যেত, তো সেই টেনিস ক্লাবের যে মেন অথরিটি ছিল, তো সেখানে মোহন কুমার কল করেন এবং জানতে চান যে শিবম কি আজকে খেলতে গেছিল বা ওখানে পৌঁছেছিল। তখন অথরিটি থেকে জানানো হয় যে শিবম কিন্তু ওখানে আসলে পৌঁছয়নি। আসলে সকালে 8টার সময় বেরিয়েছিল সে বাড়ি থেকে, কিন্তু টেনিস ক্লাবে গিয়ে সে কিন্তু পৌঁছায়। এটা শোনার পর মোহন কুমার বুঝতে পারে যে বাড়ি থেকে বেরিয়ে টেনিস ক্লাবে যাওয়ার এই মধ্যিখানের যে সময়টা, সেই সময়টাই কিন্তু শিবমের কিডন্যাপিং হয়েছিল। মোহন কুমার আর একটুও সময় নষ্ট না করে সোজা পুলিশ স্টেশনে যান, কেননা তিনি আর কিছু বুঝতে পারছিলেন না যে তিনি একা কী করতে। তো সেই জন্যে তিনি অসহায় অবস্থায় পুলিশ স্টেশনে যান এবং যে নাম্বার থেকে তার কাছে কল এসেছিল ফিরতির জন্য, সেই নাম্বারটা পুলিশের সাথে শেয়ার করেন। ঠিক আছে, এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2014 সালে। ঠিক আছে, এটা একটা সত্যি ঘটনা, যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঠিক আছে, সেটা একটা সত্যি ঘটনা। এবং মোহন কুমার কী করে, তিনি সব কিছু জানায় পুলিশকে যে এই আমার সাথে হয়েছে, এই নাম্বারে ফোন এসেছিল, এই সময় এসেছিল। সেই সব কিছু ঘটনা পুলিশকে গিয়ে জানিয়ে দেয়, কেননা তার কাছে আর কোনো অপশান ছিল না নিজের ছেলেকে বাঁচাবো। তো মোহন থানায় যখন ডায়েরিটা করে, তো ডায়েরি করার সাথে সাথে পুলিশ কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশান নেয় এবং পুলিশের কিন্তু 3খানা দল তৈরি হয় এবং 3টে দল মিলে কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে এই কেসের। পুলিশ কিন্তু ফুল দমে কিন্তু তদন্ত শুরু করে দেয় শিবমকে খোঁজার জন্য। আশেপাশে যত যা ক্লু ছিল তারা সব কিছু খুঁড়ে বার করে বলা যায়। ঠিক আছে, খুঁড়ে বার করে তারা চেষ্টা করে যে শিবমকে কোনোভাবে তার খোঁজ পাওয়া যায় বা কিছু করা যায়, তার যাতে তাকে ফিরিয়ে আনা যায়। তো মোহন কুমার এখানে পুলিশের কাছে সব কিছু বিস্তারিত জানায় যে শিবম কার সাথে যেত গল্ফ খেলতে, কখন যেত, সেই সব কথা কিন্তু পুলিশ জানতে চায় এবং মোহন কুমার কিন্তু সব কিছু বলে পুলিশকে এবং বলে যে কোন গাড়িতে করে তারা গেছে, গাড়ির নাম্বার সহ সব কিছু ডিটেল পুলিশকে তিনি দেয় এবং বলে যে গিরিশ যে ছিল ওর সাথে একমাত্র পার্সন, তার ড্রাইভার, তার কথাও তিনি বলেন। কিন্তু তার ফোনও বন্ধ আসছিল সেটাও তিনি জানান এবং তার একটা যে সন্দেহ গিরিশের ওপর হয়েছে সেটাও তিনি জানান। পুলিশ এই সব কিছু ডিটেল নেয় এবং ভালোভাবে তদন্ত শুরু করে। যে ফোন নাম্বার থেকে ফিরতির জন্য কল এসেছিল সেই ফোন নাম্বার কিন্তু পুলিশ সার্ভেলেন্সে রেখেছিল এবং পরে যখন সেই ফোন নাম্বারকে তারা ট্রেস করে তখন জানা যায় যে সেটি হলো কর্ণাটকের এক ব্যক্তির ফোন নম্বর।
যখন নাম্বারটা ট্রেস করা হয় তখন জানা যায় যে কর্ণাটকের এক ব্যক্তি যার নাম ছিল প্রদীপ পাঠক, তো তার নামে এই নম্বরটা রেজিস্টার ছিল। তো পুলিশ তার বাড়িতে যায় এবং তাকে জব্দ করা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি এই কেস সম্বন্ধে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি বলেন যে তিনি এই সম্বন্ধে কিছুই জানেন না। পাঠক আরও জানান যে তার ফোনটা আসলে 1 সপ্তাহ আগে হারিয়ে গিয়েছিল কোনোভাবে, তো তার রিপোর্টও তিনি থানায় ডায়েরি করেছিলেন। তো পুলিশে কনফার্ম করেন এবং কর্ণাটকের যে লোকাল থানা ছিল সেখান থেকেও পুলিশ কনফার্ম করেন যে হ্যাঁ অবশ্যই প্রদীপ পাঠক কিন্তু অবশ্যই কমপ্লেন করেছিলেন যে তার ফোনটা কিন্তু হারিয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে প্রদীপ পাঠকের ওপর থেকে সন্দেহের দিকটা কিন্তু সরে যায় পুলিশের। প্রদীপ পাঠককে অনেকবার ডাকা হয়, কিন্তু যখন জানা যায় যে তিনি কমপ্লেন অবশ্যই করেছিলেন, পুলিশ কনফার্ম করে, তখন কিন্তু তার ওপর থেকে সন্দেহের দিকটা সরে যায় এবং তাকে অতটা জিজ্ঞাসাবাদের জন্য আর ডাকা হয় না। পুলিশের সাইবার ক্রাইম টিম ভালো করে তদন্ত করে জানতে পারে যে প্রদীপ পাঠকের যে নাম্বারটা ছিল আসলে তার সঙ্গে আরেকটা নাম্বার মার্চ ছিল। যারা টেকনিক্যাল জানেন তারা বুঝবেন যে নাম্বার মার্চ করে কিন্তু কল করা যায়, ঠিক আছে, অনেক সময় ট্রান্সফার করা যায় অন্য নাম্বারে। তো সেরকমই প্রদীপ পাঠকের নাম্বারের সাথেও এমনটাই করা ছিল এবং যে নাম্বারটা তার সাথে মার্চ করা ছিল সেটা পুলিশ কিন্তু বার করে এবং তার লোকেশান কিন্তু বিহারের একটা জায়গা তনুপুরা বলে একটা গ্রামের লোকেশান কিন্তু তারা পায়, যে এই লোকেশান থেকেই ফোন এসেছিল মার্চ করে প্রদীপ পাঠকের নাম্বার থেকে, যাতে পুরো সন্দেহটা কিন্তু প্রদীপ পাঠকের ওপরে যায়। কিন্তু আসলে কিন্তু যিনি সাসপেক্ট তিনি কিন্তু এমনইভাবে বুদ্ধি করে পড়েছিলেন যাতে তার ওপরে তাকে ধরা ছোঁয়ার বাইরে তিনি থাকেন, তাকে কোনোভাবেই ধরা না যায়, ঠিক আছে। আর সেই কারণেই তিনি এই জিনিসটা পুরো প্ল্যানিং করেছিলেন। পুলিশ তদন্ত করতে করতে পাটনার যে মেন যে বড় বড় শপিং মল, বড় বড় যে হসপিটাল, সেগুলো যে লাগানো থাকে আপনারা দেখবেন যে সিসিটিভি ক্যামেরা, তো সেই সব সিসিটিভি ক্যামেরাগুলো তারা চেক করতে থাকে। যদি ওই নাম্বারের গাড়ি তারা কোনো ক্যামেরার মধ্যে ধরা পড়ে তাহলে তাদের তদন্তে অনেকটা সুবিধা হবে। সেই জন্যে তারা পাটনার প্রত্যেকটা যেসব বড় বড় শপিং মল আছে, রেস্তোরাঁ আছে, সেখানে গিয়ে তারা তাদের সিসিটিভি ফুটেজ তারা চেক করতে থাকে এবং দেখতে থাকে যে ওই নাম্বারের গাড়ি তারা এই সিসিটিভি ফুটেজের মধ্যে ক্যাপচার হয়েছে কিনা, সেটা কিন্তু পুলিশ ভালোভাবে তদন্ত করে দেখতে। পুলিশ তো পুলিশের মতো তদন্ত করছিল, কিন্তু এদিকে মোহন কুমার এবং তার স্ত্রী প্রায় 4 থেকে 5 দিন কেটে গিয়েছিল, এখনও তাদের ছেলের কিন্তু কোনো হদিশ তারা পায়নি এবং অতটা টাকা স্বাভাবিকভাবেই 2 কোটি টাকার কিন্তু অ্যামাউন্ট কোনো কম অ্যামাউন্ট ছিল না, যেটা কিন্তু মোহন কুমার তৎক্ষণাৎ ব্যবস্থা করে দিতে পারে। তার উপর মোহন কুমার কিন্তু পুলিশে কমপ্লেনও করে দিয়েছিল। তো সেই জন্য সে একটু ভয়ে ছিল, ভয়ে কি ভালো রকম ভয়ে ছিল এবং তার স্ত্রী এবং সে খুব ভেঙে পড়েছিল, কেননা 4 থেকে 5 দিন কেটে গিয়েছিল, তাদের ছেলের কোনো তারা হদিশ পাচ্ছিল না, তারা খুব মানসিকভাবে ভেঙে পড়েছিল। তিনি আবার থানায় একবার ফোন করে এবং আবার জানতে চান, প্রত্যেক দিনই তিনি ফোন করতেন থানায় জানার জন্য যে তার ছেলের কোনো খবর পাওয়া গেছে কি না। তিনি 5 নম্বর দিনে আবার তিনি ফোন করলেন থানায় এবং জানার জন্য যে তার ছেলের কোনো খবর তারা পেয়েছে কিনা বা ইনভেস্টিগেশন কতদূর এগুলো সেটা জানার জন্য। তো পুলিশ তাকে হতাশার সাথে জানায় যে এখনও তারা কোনো খবর পায়নি, কিন্তু ইনভেস্টিগেশনে তারা অনেকটাই এগিয়ে গেছে এবং তারা খুব তাড়াতাড়ি তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেবে, এই বলে কিন্তু পুলিশ অফিসাররা ওনাকে আশ্বাস দেন। তো পুলিশ সেই বিহারের সেই ধনুপোড়া গ্রামে কিন্তু যান এবং সবাই যে 3টে টিম বানানো হয়েছিল সেই 3টে টিমই কিন্তু পৌঁছয় এবং আশেপাশে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে শিবমের ছবি দেখে যে এই ছেলেটি, এই বাচ্চা ছেলেটিকে তারা কোথাও দেখেছেন কিনা বা একে চেনেন কিনা বা আগে কোথাও তার সাথে কোনো কারোর দেখা হয়েছে কিনা। তারা চিরুনি তল্লাশি করতে থাকে কিন্তু ওই গ্রামে গিয়ে যেখানকার কিন্তু নাম্বারের ড্রেস ওরা পেয়েছিল। পুলিশের এই 3খানা দল যখন ওই গ্রামে, বিহারের ওই ধনুপুরা গ্রামে যখন ইনভেস্টিগেশন চালাচ্ছিল, তখন একটা অবাক ঘটনা ঘটে। যে ফোন থেকে যে নাম্বার থেকে কিন্তু এসেছিল মোহন কুমারের কাছে কল, যেটা কিন্তু ট্রেস করেই পুলিশ এই গ্রাম অবধি পৌঁছেছিল, সেই ফোন কিন্তু আবার অন হয় হঠাৎ করে। আর তখন কিন্তু ওই ফোনের লোকেশান কিন্তু কর্ণাটকে দেখানো হয় এবং পুলিশ অবাক হয়ে যায় যে এই লোকেশান এখানে দেখাচ্ছিল, এবার এই লোকেশানটা কর্ণাটকে দেখাচ্ছে। তো সেখানে পুলিশ পুরো কনফিউজ হয়ে যায়, কিন্তু এবার কিন্তু ভালো করে তারা ট্রেস করতে পারে। কেননা প্রায় 2 মিনিটের ওপরে কিন্তু ফোন নম্বর থেকে অন্য একটা নাম্বারে কিন্তু কনভারসেশন হচ্ছিল এবং পুলিশ
ভালোভাবে পুরো এক্স্যাক্ট জায়গা কিন্তু বুঝতে পারে যে কোন জায়গায় আসলে কোন জায়গা থেকে এই কলটা করা হচ্ছে, একদম এক্স্যাক্ট কিন্তু ওরা বুঝতে পারে। কারণ 2 মিনিটের ওপরে কথা বললে কিন্তু ট্রেস করাটা অনেকই সহজ হয়ে যায়। পুলিশ তখন কর্ণাটকের ইব্রাহিমনগর বলে একটি জায়গায় পৌঁছয় এবং সেখানে যেখান থেকে তারা ট্রেস পেয়েছিল এই জায়গার সেই নাম্বার থেকে, তো সেখানে গিয়ে তারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু তারা চিরুনি তল্লাশি করতে থাকে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে দরজা খুলে দেখতে থাকে যে শিবম আছে কি না। এই করতে করতে তারা কিন্তু অবশেষে শিবমকে পেয়ে যায়। শিবমকে তারা পেয়েছিল সন্ধ্যা ঠিক 6টার সময় ওই গ্রামের একটি ঘরে, যেখানে দুটো যুবক সমেত শিবমকে পাওয়া গিয়েছিল। দুটো যুবক ছিল যারা হচ্ছে শিবমকে পাহারা দিচ্ছিল এবং শিবমের হাত এবং পা মুখ সব বাঁধা ছিল। সেই অবস্থায় পুলিশ শিবমকে উদ্ধার করে এবং আরও দুজন যাদের পাওয়া গিয়েছিল ও শিবমের সাথে, তাদেরকেও অ্যারেস্ট করা হয় এবং তাদের হেফাজতে নেওয়া হয় এবং তাদের ভালো করে মালাই পেশাই করা। আপনারা জানলে অবাক হবেন বন্ধুরা, যে দুটো যুবক শিবমের সাথে ওই স্থানে ছিল সেটি হলো, একজন ছিল অভিষেক নামক এক ব্যক্তি এবং আরেকজন ছিল কিন্তু প্রদীপ পাঠক। প্রদীপ পাঠক কিন্তু সেই ব্যক্তি ছিল যে কিন্তু ডায়েরি করেছিল তার ফোন হারিয়ে যাওয়ার জন্য। তো কত বড় প্ল্যানিং আপনারা ভাবুন, যে নিজের ফোনটা কিন্তু ইচ্ছা করেই কিন্তু রেখে এবং ফোন থানায় গিয়ে ডায়েরি করেছিল যাতে পুলিশের সন্দেহ কিন্তু তার উপর না যায়। ঠিক আছে, এবার ভাবুন তাহলে কতটা দিমাগ চালিয়েছিল। কিন্তু আসল কালপিট কিন্তু এখনও বাড়ানো বাকি ছিল। তো আগের স্টোরিতে আপনি শুনুন যে আসল কালপিট আসলে কে ছিল। তো বন্ধুরা, অভিষেক এবং প্রদীপ পাঠক এই দুজনকে কিন্তু ভালো করে পুলিশ কিন্তু মালাই পেশাই করার পর ওরা কিন্তু অবশেষে মুখ খোলে যে আসলেই এই কিডন্যাপিংয়ের পিছনে ছিল কিন্তু গিরিশ এবং গিরিশের স্ত্রী অনামিকা। গিরিশকে আমি আবারও বলে দিই, গিরিশ ছিল কিন্তু এদের মানে শিবম যার কিডন্যাপ হয়েছিল তাদের বাড়িতে কিন্তু যে গাড়ি চালাতো তার নাম ছিল গিরিশ এবং তার স্ত্রীর নাম ছিল অনামিকা, যে কিনা তাদের বাড়িতে পরিচালিকার কাজ করতো। তো এরা দুজন মিলে কিন্তু অনেক দিন ধরেই এই প্ল্যানিংটা করছিল। মোহন কুমার কিন্তু একবারের জন্য হলেও এদের দুজনের উপর সন্দেহ গেছিল, কেননা প্রায় 1 সপ্তাহ ধরে তাদের যে আচরণ তাদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য দেখতে পাচ্ছিল মোহন কুমার। কিন্তু তিনি এটাকে একটা ক্যাজুয়ালভাবে নিয়ে অতটা চিন্তাভাবনা করেননি। কিন্তু হ্যাঁ, তাদের কিন্তু আচরণে অনেকটাই পরিবর্তন এসেছিল, সেটা কিন্তু একবারের জন্যও মোহন কুমার লক্ষ্য করেছিলেন। সেটা কিন্তু পুলিশকে মোহন কুমার পরে জানায় যে হ্যাঁ, ওদের আচরণ আমার ঠিক ছিল না 1 সপ্তাহ ধরে। তো এই জন্যেই 1 সপ্তাহ ধরে ওরা প্ল্যানিং করছিল যাতে শিবমকে তারা কিডন্যাপ করে একটা মোটা অঙ্কের টাকা তারা কিন্তু হাফিজ করে এখান থেকে পালিয়ে যাবে, এটাই ছিল তাদের প্ল্যানিং। কেননা মোহন কুমার কিন্তু তার হোটেলের ব্যবসা ছিল, তিনি ভালোই পয়সার একটা মালিক ছিল। তো সেটা এরা দুজন ভালোই জানতো, কারণ একজন পরিচালিকার কাজ করতো আর আরেকজন তাদের বাড়ির ড্রাইভার ছিল। তো তারা অবশ্যই জানতো যে এরা ভালো একটা টাকার মালিক, তো অবশ্যই যদি টাকাটা কীভাবে নেবে, তো অবশ্যই তারা কিডন্যাপিংয়ের একটা প্ল্যানিং করে। তো এই ঘটনার পর পুলিশ অনামিকা এবং তার স্বামী গিরিশকে অ্যারেস্ট করে, আইপিসি ধারা তাদের ওপর লাগানো হয় এবং তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আপাতত তারা জেলে এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আর এই সব ক্রাইম আমাদের সমাজেও ঘটতেই থাকে। বন্ধুরা, আপনারা সবাই সতর্ক থাকবেন এই ধরনের ক্রাইম থেকে। ঠিক আছে, এই ধরনের ক্রাইম আমাদের সমাজে ছেয়ে আছে, কী ধরনের মানুষ কিছু বলা যায় না। ওকে, তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সাবধানে থাকবেন সবাই। তো আজকের স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের স্টোরি ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার না, এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন। তো এটা আমার ভিডিওর ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আজকের ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো ক্রাইম স্টোরির সাথে। ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকুন।
কিন্তু পুলিশ তাকে হতাশার সাথে জানায় যে এখনও তারা কোনো খবর পায়নি, কিন্তু ইনভেস্টিগেশনে তারা অনেকটাই এগিয়ে গেছে এবং তারা খুব তাড়াতাড়ি তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেবে, এই বলে কিন্তু পুলিশ অফিসাররা ওনাকে আশ্বাস দেন।